সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সায়ত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, প্রথমেই আমরা এটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে উদ্দীপকে দুইটা সরলরেখার সমীকরণ বলে দিছে। দুইটা সরলরেখার সমীকরণ বলতে হচ্ছে কি, এই যে দেখো তোমার হচ্ছে 3x + 8y = 25 একটা সরলরেখার সমীকরণ। তারপরে L2 মানে লাইন টু লাইন, ওই যে সরলরেখার হচ্ছে যে বাংলা নামটা সেটা হচ্ছে তোমার ধরো আমরা স্ট্রেট লাইন নর্মালি বলি, বাট এটা তোমার L2 দ্বারা প্রকাশ করা হয়েছে স্ট্রেট লাইনকে। তাই এটা লাইন তোমার হচ্ছে কি বলতো 9x + 2y = 31। ওকে, এতটুকু পর্যন্ত বলা হয়েছে, এতটুকু আমরা ক্লিয়ার। সৌজন্য সাপেক্ষ জাস্ট উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে আসবো আমাদের ক নাম্বার কোশ্চেনের সমাধানে। তো এখানে যেটা বলা হয়েছে যে kx + 3y = 23 এই রেখাটি 4,5 বিন্দুগামী হলে, আচ্ছা 4,5 বিন্দুগামী হলে আগে কি হয় সেটা দেখি। যে ভাইয়া যে 4,5 বিন্দুগামী যদি হয় তাহলে আমি কি করতে পারি। আসলে 4,5 বিন্দুগামী হলে, আচ্ছা এখানে দেখি ক, ঠিক আছে, দেখি আমাদের সরলরেখাটা কি দেওয়া ছিল। সরলরেখাটা দেওয়া ছিল kx + 3y = 23। kx + 3y = 23 এই রেখাটি হচ্ছে সরলরেখাটি কত বিন্দুগামী, এই যে দেখে নাও 4,5 বিন্দুগামী। 4,5 বিন্দুগামী, তাহলে এটা 4,5 বিন্দুগামী হলে, আচ্ছা কোন একটা সরলরেখা ধরো কোন একটা সরলরেখা যদি 4,5 বিন্দুগামী হয়, ওকে, এটা মানে আসলে যেটা বোঝায় যে এই সরলরেখাটা অবশ্যই কি বলতো জীবনে চলার পথে অবশ্যই 4,5 বিন্দু দিয়ে যাবে। দেখো 4,5 বিন্দু দিয়ে যাবে। ওকে, এই দেখো চলার পথে 4,5 বিন্দু দিয়ে গেছে। যেমন ঢাকাগামী কোনো একটা বাস অবশ্যই ঢাকার উপর দিয়ে যাবে। ওকে, তাহলে ঠিক একই রকম এটা কি 4,5 বিন্দু দিয়ে যাবে। আচ্ছা আমি বলেছিলাম যে ভাইয়া যে সরলরেখার সমীকরণটা আমরা যখন দেখি ওইখানে আমরা দেখতে পারি এক্স আর ওয়াই এটা আসলে চলক হিসেবেই থাকে। আর এখানে আমি আর একটা কথা বলে দিয়েছিলাম যে ভাইয়া মনে রাখবা যে এক্স মানে আসলে এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করতেছে, আর এখানকার চলক ওয়াই মানে ওয়াই অক্ষকে। তাহলে বলো ভাইয়া এই সরলরেখাটা যখন তোমার এই যে 4,5 বিন্দু দিয়ে যাবে তখন ওর এক্স এর মান কি হবে, মানে এক্স অক্ষের মান কত বলো তো। এখানে এক্স অক্ষের মানটা কত 4, এই দেখো এক্স এর মান এটা হচ্ছে 4 আর ওয়াই এর মানটা কত বলো তো 5। তাহলে এই বিন্দু দিয়ে যাওয়া মানে হচ্ছে কি বলতো এই বিন্দুতে এসে ওর এক্স এর মান হয়ে যাবে 4, ওয়াই এর মান 5। ওকে, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এত বিন্দুগামী হলে এই দেখো এক্স এর মান হবে হচ্ছে 4, তাহলে এটা হবে 4k + 3 * y এর মান হবে কত বলতো 5। এটা যদি 2,3 বিন্দুগামী হইতো তাহলে ওইখানে x এর মান আমি দিতাম 2, y এর মান দিতাম 3। ওকে, তাই বলো এটা হচ্ছে তোমার 3 × 5 = 15, তাহলে হচ্ছে 23 - 15 করলে কত হয় 8, আর এখান থেকে k = তাহলে কত 4k = 8 বা k = কত 2। ঠিক আছে, আমরা কিন্তু k এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে k এর ভ্যালু আমরা যদি এখন সমীকরণে বসাই, k এর মান এই যে সমীতে বসিয়ে সমীকরণ এটা সমী লিখে এটা ডট দিয়ে দিব, তাহলে হচ্ছে বোঝা যাবে না এটা এখানে সমীকরণই মিন করা হয়েছে। সমীতে বসিয়ে পাই, তাহলে ওকে বসাই দাও, তোমার হচ্ছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো তো 2x + 3y = 23। তার মানে সমীকরণটা তার পরিপূর্ণতা পেল। আচ্ছা খুবই ভালো কথা। এরপরে দেখি আমরা হচ্ছে কোশ্চেনটা অবশ্যই ভেঙে ভেঙে পড়বো। যদি একবারে পড়তে যাই তাহলে হচ্ছে ব্যাপারটা গোলা যেতে পারে, একটু জটিল হয়ে যাবে। আচ্ছা এইবার দেখো বলছে উক্ত রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে সেটা দেখাইতে বলছে। বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উক্ত সরলরেখাটি স্থূল কোণ উৎপন্ন করে। আচ্ছা তাহলে স্থূল কোণ উৎপন্ন করার ব্যাপারটা ভাই আমি বলেই দিছি অনেক আগেই যে যখনই তোমরা 4টা ওয়ার্ড তোমাদের চোখের সামনে আসবে, একটা হচ্ছে কোণ, সমরেখ, সমান্তরাল আর হচ্ছে কি বলতো লম্ব। কি কি বললাম, কোণ, 1 নাম্বার হচ্ছে কোণ, 2 নাম্বার হচ্ছে কি বলতো সমান্তরাল, 3 নাম্বারে সমরেখ মানে একই রেখায় অবস্থিত, 4 হচ্ছে কি বলতো তোমার লম্ব। এই 4টা ওয়ার্ড কখনো যদি তোমাদের চোখের সামনে পড়ে তার মানে তুমি ধরেই নিবা যে এদের উত্তর একটাই হবে, সেটা হচ্ছে ঢাল। ওকে, এদের উত্তর একটাই ঢাল। ঢালটাকে বের করে ফেলবো, তারপরে দেখবো যে এগুলো দিয়ে আসলে কি কি করা যায়। চোখ কান বন্ধ করে আগে ঢাল বের করে ফেলবো। তাহলে ঠিক একই রকম ভাই এখানেও আমি সেম কাজটাই করব।
যেহেতু আমি দেখছি যে এখানে আমার কোণের কথা বলছে, আমি আর কিছুই দেখব না, আমি এখন ঢাল বের করব। আমার যে যাই বলুক, আমি এখন ঢালই বের করব। ঠিক আছে, তোমরাও ব্যাপারটা তাই করবা। আচ্ছা, ঢাল, তাহলে এই সরলরেখার ঢাল। আচ্ছা, সরলরেখার সমীকরণ থেকে তো ঢাল বের করা মানে ধরো একদম পানিবাদ। কি কি, এই যে ভাইয়া শিখাই দিছি ঢাল m ইকুয়ালস টু কি, মাইনাস এক্স এর সহগ, এই যে এক্স এর সহগ ডিভাইডেড বাই কি বলতো, ওয়াই এর সহগ। আর এর জন্য অবশ্যই কি বলতো, চলকগুলাকে কিন্তু এক পাশে থাকতে হবে। যেমন এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি, ধরে এরকম করে থাকতে হবে। মানে কি, চলকগুলাকে অ্যাটলিস্ট এক পাশে থাকতেই হবে। চলকগুলো কিন্তু কখনো আলাদা হতে পারবে না। মানে ধরো এইভাবে আছে, ধরো এইভাবে বি ওয়াই প্লাস সি, এটা যদি এইভাবেও থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এই ফরমেশনে যেতে পারবো না। আমাকে কিন্তু চলকটাকে এক পাশে নিয়ে তারপরে হচ্ছে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমার তো এখানে একটু করেও দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে মানে চলকগুলো এক পাশে আছে, এক পাশে করে দাও। তাহলে আমার কষ্ট করে কিন্তু দেখো তোমার সাইড চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে সূত্রের মাইনাস দিয়ে দিব, এরপর এক্স এর সহ কত 2, ওয়াই এর সহ কত 3। দেখো ঢাল চলে আসছে, কত সহজ উপায় দেখছো, আমাদের ঢালটা কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব বলো, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ঢালটা ঋণাত্মক। এখন এই ঢাল ধনাত্মক আর ঋণাত্মক হওয়ার মধ্যেও একটা তফাৎ আছে। যে ঢাল যদি ধনাত্মক হয়, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি উত্তর দিয়ে শুরু করি যে তোমার এখানে ঢাল ঋণাত্মক, আর আমরা জানি ঢাল ঋণাত্মক হলে মানে ঢালের মানটা যদি আমাদের মাইনাসে আসে, ঢাল ঋণাত্মক হলে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। তার মানে কখনো যদি আমরা দেখি যে আমাদের ঢালের মান ঋণাত্মক আসছে, ঢালের মানটা কি আসছে, ঋণাত্মক আসছে, তাহলে আমরা ধরেই নিব যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। কি কোণ উৎপন্ন করে? স্থূলকোণ। আচ্ছা, স্থূলকোণটা আবার কি? স্থূলকোণ ব্যাপারটা কি? মানে দেখো ভাইয়া, স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে আমরা যদি একটু আঁকি তাহলে ব্যাপারটা আমাকে দেখতে এমন দেখাবে। এই যে দেখো, এই একটা, ধরো এইখান থেকে একটা সরল লেখা গেল, ধরো একটা সরল লেখা গেছে, এই দেখো এইভাবে গেছে। দেখছো, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা যদি ঘড়ির কাঁটা হয়, দেখো এটা ঘড়িটা যদি হয়, এটা হলো ঘড়ির কাঁটা কি এইদিকে ঘুরে না? এটা ধরো ঘড়ি, এটা কি ঘড়ির কাঁটাটা এদিকে ঘুরে, ডান দিকে। কিন্তু তুমি যদি বাম দিকে ঘুরে আসো তাহলে সেটাকে কি বলবে? ঘড়ির কাঁটার বিপরীত দিক। আর এই ঘড়ির কাঁটার বিপরীত দিকই হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। এক্স অক্ষের ধনাত্মক দিক। ওকে, এই যে দেখো, এটা হচ্ছে, এই যে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি দেখো ধনাত্মক দিকের সাথে দেখো স্থূলকোণ উৎপন্ন করছে। ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেও কি কোণ উৎপন্ন করবে? স্থূলকোণ উৎপন্ন করবে। আর যদি যে ভাইয়া যদি ঢাল আবার আমাদের ধনাত্মক আসতো তাহলে আমি কি করতাম? ঋণাত্মক আসলে তো আমি স্থূলকোণ করছি, তাহলে ধনাত্মক আসলে ভাইয়া কি করতাম? স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড় কোণ, তাই তো? স্থূল হচ্ছে কি বলতো, 90 ডিগ্রি থেকে বড় স্থূল কোণ। ওকে, আর 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে বলতো? সূক্ষ্ম কোণ। তাহলে এখন সূক্ষ্ম কোণ ব্যাপারটা কেমন দেখতে হবে? এই দেখো, হ্যাঁ সিম্পল, খুবই সিম্পল। এই দেখো, দেখছো? দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কি কোণ উৎপন্ন করলো? দেখো সূক্ষ্ম কোণ উৎপন্ন করলো। দেখো এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো একে অপরকে 90 ডিগ্রিতে তোমার হচ্ছে কি ছেদ করে রাখছে, তাই তো? 90 ডিগ্রিতে। তাহলে এটা দেখো সেই এক্স অক্ষ আর ওয়াই অক্ষকেই পার করতে পারে নাই। তার মানে এটা কিন্তু এই যে এখানে রয়ে গেছে, তার মানে এটা অবশ্যই কি একটা সূক্ষ্ম কোণ। তাহলে এই ধরনের সরলরেখার জন্য তুমি অবশ্যই ঢাল কিভাবে জানো? ঢালটা তুমি পাবে ধনাত্মক। ঢাল পাবে কি? ধনাত্মক। এই যে দেখো, ঋণাত্মক না আসে যদি ধনাত্মক আসতো তাহলে সেম কথা। আচ্ছা, কেউ আবার এটা বলো না যে ভাইয়া তাহলে এখানে ধনাত্মক আসছে, তাহলে এখানে মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে হবে না। এটা ঠিক আছে, এটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই হবে। শুধুমাত্র এইখানে চেঞ্জ হবে যে ঢাল যদি ধনাত্মক আসে তাহলে এটা স্থূলকোণ না, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করবে। সূক্ষ্ম কোণ কথাটা সেম, শুধুমাত্র এই যে দেখো ঋণাত্মকের জায়গায় ধনাত্মক লিখবা আর স্থূলকোণের জায়গায় কি লিখবা? সূক্ষ্ম কোণ লিখবা। কিন্তু কাজ শেষ। আচ্ছা, আশা করি ডিটেলসটা বুঝতে পেরেছো। ওকে, জাস্ট এই এতটুকু লাইন লিখে দিবে তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের খ নাম্বার কোশ্চেনটাতে।
দেখো খ নাম্বার কোশ্চেনে কি বলছে 5,7 বিন্দুগামী একটি সরলরেখা L1, এই যে L1 রেখাটির সমান্তরাল, এই রে আবার এই যে ওয়ার্ডটা দেখলাম আবার, তার মানে মাত্রই তো বলে আসলাম যে চারটা ওয়ার্ড যখনই আমরা শুনবো, আমরা যখনই চারটা ওয়ার্ড শুনবো বা চোখের সামনে চলে আসবে যে চারটা ওয়ার্ড কি কি বলতো, তোমার কোণ, সমান্তরাল, সমরেখ আর হচ্ছে কি বলতো লম্ব। এই চারটা ওয়ার্ডের একটা ওয়ার্ড যদি সামনে দেখছি তার মানে চোখ কান বন্ধ করে ঢাল। ঢাল ভাইয়া বলছি, শুনে রাখবো, সময় যত সেভ করা যায় কোশ্চেন আর পড়বই না, আর পড়বই না। যেই সমান্তরাল চোখে পড়ছে লিখে ফেলবো খ। খ নাম্বার হচ্ছে কি বলতো, L1 বলে দিছে 3x + 8y = কত বলতো 25। 3x + 8y = 25। আচ্ছা, এখন যেটা করতে হবে যে ভাইয়া ঢাল তো বের করতে হবে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু সমান্তরাল ব্যাপারটা কি একটু যদি বলে নিতেন। হ্যাঁ, আপনার কথা মতন ঢালটা বের করে ফেলবো, কোনো কোশ্চেন আর হচ্ছে থাকবে না, কিন্তু আমাদের ঢালটা এই যে সমান হচ্ছে বা এই যে সমান্তরাল ব্যাপারটা কি একটু বোঝায় বলেন। তাহলে একটু বুঝায় বলি। আচ্ছা, এই যে দেখো, এই যে দেখো, দেখো দুইটা কি সমান্তরাল, এই যে দেখো সমান্তরাল। কিভাবে বুঝলাম দুইটা সরলরেখা সমান্তরাল? কারণ আমি ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী দূরত্ব, দেখো চোখে দেখে মনে হচ্ছে না, এদের যে মধ্যবর্তী যে দূরত্বটা এটা কিন্তু সমান। তো কখনো যদি কোনো সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা যদি সমান হয়, ওকে, এদের তোমার হচ্ছে সরলরেখার তো কোনো শেষ নাই, সরলরেখার কোনো শুরুও নাই, কোনো শেষও নেই, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্বটা যেটা যতকাল জীবনে একসাথে চলছে এদের মধ্যবর্তী দূরত্বটা একই ছিল, এই ব্যাপারটা যদি ঘটে তাহলে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়। পরস্পর কি হবে? সমান্তরাল হবে। ওকে, তার মানে আমি যেই সরলরেখাটা বের করতে চাচ্ছি সেটা আসলে যে এই সরলরেখার সমান্তরাল। ওকে, ধরো যে এইটা আমার দেওয়া আছে, আমি যে এইটাকে বের করতে চাচ্ছি। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এটা আবার কোন বিন্দু দিয়ে যায় সেটাও বলে দিছে, কোন বিন্দু, যে 5,7 বিন্দু দিয়ে যায়, তাহলে একটু 5,7 বিন্দু দিয়ে যায়, আমি ধরে নিলাম যে এখানে যে বিন্দুটা 5,7 বিন্দু দিয়েও যাচ্ছে। ওকে, কিন্তু কথা হচ্ছে ভাই মেন যেই কথাটা যে ঢালটা, সেই ঢালটাই তো এখনো বের করলাম না। তাহলে আগে ঢালটা বের করে নিই, ঢালটাকে বের করে নিই, তারপরে দেখি যে L1 এর ঢাল, ধরো L1 এর ঢাল, ঢাল কত হবে বলো তো? ওই যে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, x এর সহগ ভাগ y এর সহগ। ভাই এখানে x এর সহগ কত? 3। x এর সহগটা, আচ্ছা এখানে কি লিখে দিব? আচ্ছা লিখেই দিই, ধরো আবার লিখে দিই, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে -x এর সহগ কত বলো তো? 3, আর y এর সহগ কত বলো তো? 8। x এর সহগ তোমার 3, y এর সহগ 8। আর এটার জন্য কিন্তু চলকগুলো অবশ্যই একপাশে থাকা লাগবে। বারবার বলতেছি ভাই, চলকগুলো কিন্তু একপাশে থাকবে। ওকে, চলকগুলা যদি নাও থাকে তাহলে একপাশে এনে নাও, চলকগুলো একপাশে থাক আর বাকি সবগুলো আরেক পাশে থাক, বা তোমার হচ্ছে সবগুলো একপাশে থাক, কিন্তু চলকগুলো একপাশে থাকা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু ঢাল পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি যে বললেন ঢাল বের করতে, আমরা ঢালও বের করলাম, কিন্তু ঢাল বের করার আসলে কারণটা কি? কারণ হচ্ছে ভাইয়া, কখনো যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয়, একে অপরের সমান্তরাল হয়, এদের ঢালদ্বয় ভিন্ন হতে পারে না। এদের ঢালদ্বয় ভিন্ন হতে পারে না। তার মানে এইটার ঢাল যায় যে M1, এই যে এইটার ঢালও তাই, এটা ঢালও তাই। তার মানে সমান্তরাল হলে কি হয় বলতো? ঢালদ্বয় সমান হয়। এই জন্য বলছি ঢাল বের করে ফেলবো ভাইয়া। ঠিক আছে, তাহলে সমান্তরাল হলে কি হয়? ঢাল সমান হয়। ওকে, তার মানে এই যে দেখো, আমি এখন কিন্তু যে M2টাও পেয়ে গেছি, তাহলে এটা ধর আমি M2 ধরলাম, তার মানে আমার M2টা কত আসছে বলতো? এই যে এইটার ঢাল যা, এটার ঢালও তাই। তো M1 এর ঢাল যদি -3/8 হয়, তাহলে এটার ঢালও কি হবে বলতো? -3/8। কারণ কেন? সমান্তরাল হলে দুইটা সরলরেখার ঢাল কখনোই ভিন্ন হবে না। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এখন দেখি সরলরেখার সমীকরণ বের করতে। আয় রে, বিন্দু পেয়ে গেছি, বিন্দু, আবার কি ঢাল জানি, এইবার আমাকে আর কি আটকায়? সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা জানি কি? নির্ণেয় সমী। কি বলতো? একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা y - y1 = m * x - x1, যেখানে x আর y কিন্তু চলক আকারেই থাকবে,
আর x1 আর y1 হচ্ছে কি বলতো ওই সরলরেখার যে কোনো একটা বিন্দু, সরলরেখায় উপস্থিত যে কোনো একটা বিন্দু, যেমন এই যে কোনো বিন্দু কি 5 আর 7, 5,7। তাহলে এই যে দেখো এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, আর m হচ্ছে কি বলতো এই যে ঢালটা, m হচ্ছে ঢালটা। তাহলে এখন কি করব বলতো, এই যে y মাইনাস y1 কত হবে বলতো 7, ঢাল কত -3 বাই হচ্ছে এই x মাইনাস x1, x1 হচ্ছে কত বলতো এই যে তোমার 5। এখন কি দেখো এটা কিন্তু চলে আসছে অলরেডি, কিন্তু এতটুকু রাখলে আসলে টিচার মাইন্ড করতে পারে। আমাদের কি করতে হবে বলতো, একটু এই যে দেখো একটু ক্যালকুলেশন ওয়াইজ একটু আগে যেতে হবে। যেমন দেখো এখানে 8টা কি আকারে আছে, ভাগ আকারে আছে, যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর এখানে সংখ্যা আছে কয়টা, মানে পদ আছে কয়টা বলতো, পদ কিন্তু 2টা আছে। এখানে পদ আছে কয়টা, 2টা। তাহলে 2টা যদি থাকে তাহলে কি হবে বলতো 8y এর সাথে আলাদা গুণ হবে, আবার কত 7 8 56 এখানে একটা। আর এখানে যে -3 তো থেকেই যাবে x - 5, আচ্ছা -3x প্লাস 3 5 15, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, সবগুলোকে এক পাশে নিয়ে আসি, নিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে লিখি। যেমন 3x -3x, এটা এই পাশে আসলে +3x, এখানে থাকবে +8y। আর দেখো এই -56 আছে, 15 যদি এই পাশে আসে তাহলে কি এটাও তোমার হচ্ছে কি মাইনাস হয়ে যাবে। তাহলে -56 আর 15, -56 আর -15 কত আসবে বলো তো -71। এই যে দেখো এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। বুঝা গেছে? এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে। তো দেখো গ নাম্বার কোশ্চেনটাতে কি বলছে, এখানে বলছে L1 এবং L2, তার মানে ওই যে কোন L1 L2 আবার, এই যে দেখো এই যে L1 দেখছো সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই L1 সরলরেখাটি আর L2 সরলরেখাটি, এই দুইটা সরলরেখা কি করছে বলতো, অক্ষদ্বয়ের যে ত্রিভুজ উৎপন্ন করে, মানে এই রেখাদ্বয়ের সাথে অক্ষগুলা মিলে, ওই যে x অক্ষ আর y অক্ষ, এবার তো তার অক্ষগুলো আমরা চিনি না, তো এই অক্ষদ্বয় মিলে যে ত্রিভুজ উৎপন্ন করে তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তার মানে অক্ষের সাথে এরা পৃথক পৃথক ভাবে যেই তোমার ত্রিভুজটা তৈরি করে তার ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে একে বুঝি। ধরো গ নম্বর, হ্যাঁ গ এর সমাধানে আমরা হচ্ছে L1টা আগে দেখব। L1 কি 3x প্লাস 8y ইকুয়ালস টু 25, এটার জন্য আগে দেখি। হ্যাঁ, এটার জন্য ব্যাপারটা কি হতে পারে, যে আগে দেখি এটা x অক্ষ আর y অক্ষ এঁকে নিই। ধরে নিলাম এটা হচ্ছে যে দেখো y অক্ষ, এইটা হচ্ছে আমার x অক্ষ, এটা ঠিক আছে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে y বার, এটা হচ্ছে y। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন আমি ধরলাম যে এইটা, এই দেখো আমার সরলরেখা যেটা আছে, আমার সরলরেখাটা আসলে এই যে দেখো সরলরেখাটা এই যে x অক্ষ আর এই y অক্ষ, তার মানে অক্ষদ্বয়ের সাথে x অক্ষ আর হচ্ছে আমার y অক্ষ, অক্ষদ্বয়ের সাথে দেখো আমি এই ত্রিভুজটা গঠন করে আমি ধরে নিলাম এটাই হচ্ছে আমার L1, এটা আমার L1, এটা এইভাবেই তো অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ গঠন করবে। ওকে, হয়তো এই পাশে করতে পারি, এই পাশে করতে পারি, যে পাশে করুক, বাট এমনই একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন ভাইয়া আমাকে যদি এই যে যেই ত্রিভুজটা গঠন হয়েছে, দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ যে ত্রিভুজটা গঠন হয়েছে, এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে অবশ্যই আমার এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো জানা লাগবে। শীর্ষবিন্দুগুলা এই যে দেখো শীর্ষবিন্দু, তাহলে এই শীর্ষবিন্দুটা আসলে তুমি জানো, কারণ কি এটা হচ্ছে x অক্ষ আর y অক্ষের ছেদবিন্দু। এই ছেদবিন্দুটা হচ্ছে কি অবশ্যই মূল বিন্দু বলে। ওকে, মূল বিন্দুর স্থানাঙ্ক কত 0,0, এখানে x অক্ষের মানও 0, y অক্ষের মানও 0, মানে এটা হচ্ছে উৎপত্তি স্থল। ওকে, অরিজিন বলে, অরিজিন থেকে যে ও আসছে। আচ্ছা, এরপরে আমি ধরে নিলাম যে আমার এই L1 সরলরেখাটি এই যে x অক্ষ আর y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। এটার নাম দিলাম আমি a, এটার নাম দিলাম আমি b। ওকে, দিতেই পারি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারো। এখন দেখি যে 3x প্লাস 8y ইকুয়ালস টু 25, সরলরেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুতে এই দেখো x অক্ষকে ছেদ করছে এই বিন্দুতে,
তাহলে এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে এই বিন্দুতে আমরা কি কোনো কিছুর মানই জানি না, কিছু জানি না। ধরো একটা বিন্দু হতে হলো তো এক্স এর মান লাগে, মানে এক্স অক্ষের মান লাগে, ওয়াই অক্ষের মান লাগে। এখানে কি আমরা কোনোটাই জানি না? একটা জানি ভাই, এক্স অক্ষের মানটা আমি জানি না, কিন্তু ওয়াই অক্ষের মানটা কিন্তু আমি জানি। কারণ জানি আমি এটা যে এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে, এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে তার ওয়াই এর মানটা, মানে ওয়াই অক্ষের মানটা অবশ্যই জিরো, অবশ্যই জিরো। ভাইয়া জিরো যদি না হতো তাহলে এটা এক্স অক্ষে থাকতো? থাকতো না তো। যদি 0.1 হতো তাও একটু হলে উপরে যেত না? -0.1 হলে একটু হলে নিচে নামতো না? তো ওয়াই মান জিরো বলেই কেউ এক্স অক্ষের উপরেই আছে। ওকে, তাহলে ছেদ বিন্দুতে আজীবন কি বলতো, ওয়াই এর মান জিরো, ওয়াই এর মান জিরো। ওকে, আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা। ওয়াই এর মান জিরো। এখন এই জিরোটা কি করবো বলো তো? বাসায় নিয়ে যাবো? বাসায় তো নিব না ভাইয়া। আমরা হচ্ছে দেখো যেই সমীকরণ ছেদ করছে, তুই আমার এক্স মানে এক্স অক্ষকে যে ছেদ করছে, ঠিক আছে, ওরে জিরোটা বসাবো। ওই যে দেখো, ওই যে কে ছেদ করছে, এই দেখো, এই যে এইটা, এই যে L1, হ্যাঁ L1 ছেদ করছে, তাহলে এই যে L1 এ বসায় দাও। কত আসবে বলো? x ইকুয়ালস টু দেখো 25 বাই হচ্ছে কত 3, 25/3 আসবে। কেন 3? এই যে দেখো 8 ইন্টু 0, এটা 8.0 না, 8 ইন্টু 0, 0 আসবে। আর 0 সাথে 3x যোগ করলে তো ওইটাই। আর হচ্ছে তোমার এখানে তোমার এই যে দেখো 3x টা নাম ছিল আর 25, কিন্তু 3টা এখানে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ। দ্যাটস ইট, শেষ। এরপরে দেখো y অক্ষের ছেদবিন্দুটা বের করতে হবে। y অক্ষের, ওকে, y অক্ষের ছেদবিন্দু, তার মানে এই সরলরেখাটি, এই আগের সরলরেখাটির মতো এই সরলরেখাটিও 3x প্লাস 8y ইজ ইকুয়ালস টু 25 রেখাটি y অক্ষকে ছেদ করলে, ঠিক আছে, এটা আমার এখন এত দরকার নাই, এটা এখানে থাক। এটা দিয়ে কি করতে হয়, বিন্দুগুলো কিভাবে বসাবো, একসাথে বসাবো। তুমি একটু অপেক্ষা করো, আসতেছি আমরা। এই যে, হ্যাঁ, এত রেখাটি তোমার y অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে, বি বিন্দুতে ছেদ করলে, ছেদবিন্দুতে মানে ওই যে ছেদ বিন্দু, যেখানে যে বিন্দুতে ছেদ করছে সেই ছেদবিন্দুতে কত হবে বলো তো? এক্স এর মান কি হবে? জিরো। কারণ এটা ওয়াই অক্ষের উপরে আছে এই জন্যই, কারণ এক্স এর মান জিরো। যদি একটুও বেশি হইতো তাহলে এটা হয়তো তোমার হচ্ছে হয়তো ডানে বা হয়তো বামে তোমার হচ্ছে সরে আসতো। ওকে, আচ্ছা, তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে মানটা জাস্ট বসাই দিব, তাই তো? মানটা বসাই দিব। এই যে দেখো, এক্স এর জায়গায় কত লিখবো? জিরো। এক্স এর জায়গায় জিরো, 8y ইকুয়ালস টু 25। তাহলে 3 এর সাথে 0 গুণ করলে এটা 0 হয়ে যাবে। আর অতএব y ইকুয়ালস টু কত হবে বলো তো? 25 বাই হচ্ছে 8, 25/8 চলে আসছে y এর মান। এখন কথা হচ্ছে এখন আমি একবারে বিন্দুগুলো বসাবো এখন, ঠিক আছে? বিন্দুগুলো কিভাবে বসাবো? এই যে দেখো, প্রথমে এই যে দেখো, প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এই বিন্দুতে তোমার হচ্ছে x এর মান কত আসলে? দেখো x এর মান 25/3, 25 কি বলতো 3 আসছে। আর y এর মানটা কত হবে বলতো? 0, দিয়ে x অক্ষের উপরে যে। আর বি বিন্দুতে x এর মান 0 আর y এর মানটা কত আসছে? 25/8, 25 হচ্ছে কি বলতো 8। ক্লিয়ার তো? আচ্ছা, এইবার একটা জিনিস লক্ষ্য করো। এই যে ভাই দেখো, এগুলো এক্স অক্ষ আর ওয়াই, আচ্ছা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এই পার্টটুকু কিন্তু শেষ, তোমরা দরকার হয় স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, এই পার্টটুকু কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এই পার্টটুকু আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে দেখো ভাই, এটা তো ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো? তাহলে ত্রিভুজ এ ও বি এ, ত্রিভুজ এ ও বি এ, না খুব সুন্দর একটা ব্যাপার হয়, খুব সুন্দর একটা ব্যাপার যে এটা একটা সমকোণী ত্রিভুজ। প্রথম কথা ভাই, কিভাবে বুঝলেন এটা সমকোণী ত্রিভুজ? এই যে দেখো ভাইয়া, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি বলতো, এই যে একে অপরকে কি সমকোণে ছেদ করে না? সমকোণে কিন্তু ছেদ করে, ঠিক আছে? তার মানে যেইটা, এই দেখো এই পোর্শনটুকু অবশ্যই কি হবে বলতো? 90 ডিগ্রি হবে। তাহলে এই ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজকে কি বলে বলতো? সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য একটা ব্যাপার আসলে খুবই সহজ এবং আমাদের জন্য অনেক পজিটিভ। সেই পজিটিভ ব্যাপারটা কি জানো? এই যে দেখো, সেটা হচ্ছে নর্মালি আমরা যে ছোটবেলায় ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা শিখছিলাম না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যে ভাই সেই সূত্রটা এখন আর ব্যবহার করার কোনো সুযোগই পাই না। কেন পাই না জানো? কারণ হচ্ছে আমাদের এখন বাহু বলে দেওয়া থাকে, ত্রিভুজের বাহু ধরো বলে দেওয়া থাকে, ধরো এটা 3, এটা 2, এটা 4, কিন্তু ওটা তো সূত্রটা কি ছিল? হাফ ইন্টু ভূমি। এটা হলো ভূমি, আমি ধরে নিতেই পাই,
কিন্তু ভাই উচ্চতা তো তোমার হচ্ছে সোজা, এই যে লম্বভাবে যেটা যায় এটাই তো উচ্চতা। বাঁকা হয়তো কখনো উচ্চতা মাপি না আমরা, কোনো কিছুর উচ্চতা যদি মাপতে যাই নিজেদের উচ্চতা মাপতে হলেও তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, কখনো বাঁকা হয়ে দাঁড়াই না। কারণ কি বলতো, বাঁকা যদি হয়ে দাঁড়ায় তাহলে আমরা অ্যাকুরেট মাপটা পাবো না, উচ্চতাটা কাউন্ট হবে না। তাহলে এইটা হবে ত্রিভুজের উচ্চতা, এই যে একদম লম্ব বরাবর যেটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে যেটা আসে, একদম লম্ব বরাবর 90 ডিগ্রি কোণ করে যদি দাঁড়িয়ে থাকি তাহলেই কি আমরা অ্যাকুরেট উচ্চতা পাই। ঠিক একই রকমভাবে ত্রিভুজের ক্ষেত্রেও এই প্রবলেমটা হয়। কিন্তু এই যে আমাদের শুধুমাত্র সমকোণী ত্রিভুজের একটা খুব সুন্দর ব্যাপার আছে, যে সমকোণী ত্রিভুজের এই যে একটা বাহু, দেখো এই যে এই বাহুটা, যে লম্বটা দেখছো, এই যে দেখো এই বাহুটাই কিন্তু বলতো কি ত্রিভুজের উচ্চতা। এটাই কিন্তু উচ্চতা। দেখো লম্বালম্বি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, একদম কোনো বাঁকা টাকা নাই, একদম মেরুদণ্ডের হার একদম সোজা, ঠিক আছে, একদম সোজা, কোনো বাঁকা নাই এখানে। তার মানে আমি যদি কোনোভাবে এই যে এইটার মান কত, আসলে এই বাহুটার মান কত এটা বের করতে পারি, তাহলে কিন্তু উচ্চতা অটোমেটিক্যালি চলে আসবে, উচ্চতা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে সেক্ষেত্রে তো আমি ত্রিভুজের ওই যে ভূমির ক্ষেত্রফল বলতেছি তোমার হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা দিয়ে কিন্তু করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে আমাদের দেখতে হবে যে এখানে আমাদের লম্বটা কত, মানে উচ্চতাটা কত। তাহলে এখানে আমি লিখতে পারবো এর ক্ষেত্রফল। আচ্ছা, এর ক্ষেত্রফল লিখে দিই একবারে। ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত বলতো, যে এটা যদি ও হয় এটা যদি এ হয়, তাহলে যে এটা আমি ভূমি ধরে নিলাম, এই যে দেখো এটা ও এ হচ্ছে ভূমি, ভূমি উচ্চতা হচ্ছে কি বলতো ও বি, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, তাহলে এখন এইখানে আবার আরেকটা সুন্দর ব্যাপার হয়, সেটা কি, এই যে দেখো সে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো এই যে মূল বিন্দু থেকেই তো যাত্রা শুরু করি, তাই তো, মূল বিন্দু থেকেই কিন্তু যাত্রা শুরু করি। তাহলে সেক্ষেত্রে বলতো এইখান থেকে অ্যাকচুয়ালি আমি কতটুকু পথ অতিক্রম করে আসছি। হ্যাঁ, কতটুকু পথ অতিক্রম করে আসছেন, এই দেখেন 25/3, এই এতটুকু পথে আপনি অতিক্রম করে আসছেন, এরপরে আপনার আর কোথাও যাওয়া লাগে নাই। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া এই যে দেখো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব তাহলে কত হচ্ছে বলতো, শুধু 25/3, আর কিন্তু কিচ্ছু না। এক্স অক্ষ বরাবরও কোথাও যায় নাই, তোমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবরও কোথাও যায় নাই, তোমার হচ্ছে দেখো যে এই বিন্দু থেকেও কোথাও যাওয়া লাগে নাই আমার। আমি শুধুমাত্র এই যে দেখো মূল বিন্দু আর হচ্ছে এই যে এক্স অক্ষের মধ্যে যে দূরত্বটা, আমি শুধুমাত্র এতটুকু পথই আসছি, এতটুকু পথই আমি হচ্ছে অতিক্রম করছি। তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা কি হয় বলতো, এই যে দেখো এখানকার এই যে ভুজের মান, মানে এক্স অক্ষের মানটা, এর থেকে বেশি আর কিছুই না। আর যদি তোমরা যদি মনে করো যে না ভাই আমি হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব, এই যে আমার হচ্ছে সূত্রটা কি, এই যে √x1 - x2 হোল স্কোয়ার y1 - y2 হোল স্কোয়ার, তাহলেও দেখো এই মানটাই আসবে, শুধুমাত্র এই মানটাই আসবে। দেখো এই যে এক্স অক্ষের মান কিভাবে, এই যে দেখো সেটাও দেখাই দিই। তাহলে এক্স এর পার্থক্য, তাহলে এক্স এর পার্থক্যটা কত, আমি ধরে নিলাম এটা 25/3 - 0 স্কোয়ার, আর দেখো এখানে +0 - 0, কারণ দুইটারই ওয়াই অক্ষের মান 0। তাহলে এখানে কত থাকতেছে, এই দেখো 25/3 হোল স্কোয়ার, আর এই বাদ বাকিগুলো তো বাদ চলে যাচ্ছে, আর দেখো স্কোয়ারের রুটে কাটাকাটি, তাহলে কি থাকবে, দেখো 25/3। সূত্র অ্যাপ্লাই করলে ওইটাই থাকতেছে। কিন্তু তুমি কেন সূত্র অ্যাপ্লাই করবে এত কষ্ট করে কেন তুমি সূত্র অ্যাপ্লাই করতে যাবে? তুমি জাস্ট কি করবে, এই যে দেখো এখান থেকে যতটুকু যেই পরিমাণ তুমি গেছো জাস্ট এতটুকুই বলে দিবা এর দূরত্ব। আবার ঠিক একই রকম এখানেও তাই, ও থেকে বি, দেখো তুমি কিন্তু এক্স এর এখানে কিন্তু কিছুই হয় নাই, শুধু জাস্ট ওয়াই অক্ষ বরাবর তুমি কতটুকু গেছো বলতো, এই যে দেখো 25/8, তাহলে এটাই হবে তোমার দূরত্ব। এই যে ও বি দূরত্ব হবে 25/8, ও এ দূরত্ব হবে 25/3। তো কখনো যদি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের এই যে দূরত্বটা তোমাকে বের করতে হয়, তাহলে শুধু জাস্ট এক্স অক্ষ বরাবর এই যে ভুজের মান যত হবে ততই হবে দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর কোটি এর মান বা ওয়াই এর মান যত হবে ততটুকুই হবে কি বলতো দূরত্ব। আচ্ছা, এখন হচ্ছে আমি বিন্দুগুলো জাস্ট দূরত্বগুলো বসাই দিই। তাহলে হাফ ইন্টু ভূমি কত 25/3 ইন্টু উচ্চতা কত 25/8, কত হয়, কাটাকাটি করার কোনো অপশন নাই এখানে, 25 25 600, 25 হয়, তারপরে 3 8 24, 24 দুগুণে 48। দেখো এটা আসবে কত বলতো, এত বর্গ একক। ঠিক আছে, আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন লাগবে আরেকটা ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি L2 মিলে।
এটা বুঝতে পারছো? এটা ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের এটা মনে রেখো, শুধু জাস্ট এই ব্যাপারটা মনে রেখো। এখন আমরা পুরো ব্যাপারটা সেম প্রসেসটাই করব হচ্ছে কিসের জন্য বলো তো? L2 এর জন্য। ওকে, L2 এর জন্য। কারণ দুইটারই ক্ষেত্রফল জানতে চাইছে। এই যে দেখো, জাস্ট এটার শুধু এই যে দেখো বর্গ এককটা থাকলেই হবে, বর্গ একক, এত বর্গ একক আসছিল। আচ্ছা ঠিক আছে। তাহলে ধরো আবার একটা x অক্ষ, y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা y, এটা হচ্ছে x। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, ধরো অপর আরেকটা সরলরেখা আছে L2। L2 আবার হচ্ছে কি x অক্ষ আর y অক্ষের সাথে একটা ত্রিভুজ তৈরি করছে। সেই ত্রিভুজের ক্ষেত্রফল এখন তোমাকে বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নেই। তোমার হচ্ছে L2টা কি ছিল? 9x + 2y। 9x + 2y = 31। তাহলে 9x + 2y = 31, এটা দিয়ে হচ্ছে আবার কি হবে বলো তো? এই যে আরেকটা তোমার হচ্ছে ত্রিভুজ হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখন ঠিক আগের মতনই এটা আমি নাম দিয়ে দিলাম C, এটা দিয়ে দেবো D। ঠিক আছে, নাম যেন এক না হয়ে যায়। ওকে, ঠিক আগের মতন আবার তোমার হচ্ছে এখন আর আমি একটু লেখার দিকে ফোকাসটা একটু কম দিব। আমি হচ্ছে তোমার বেসিকটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে ক্যালকুলেশন ওয়াইজ আমরা হচ্ছে কি কি চেঞ্জ আনবো। সেটা হচ্ছে দেখো এইটাও, এই দেখো এই L2টাও, এই L2, এই L2টাও তোমার হচ্ছে x অক্ষ আর y অক্ষকে কিন্তু ছেদ করছে। ওকে, তাহলে এখন আমি যদি C বিন্দু বের করতে চাই, তাহলে C এর জন্য ধরো C এর জন্য আমাকে কি করতে হবে? কিচ্ছু করা লাগবে না। তোমার হচ্ছে C এর জন্য x, এই যে x অক্ষকে, তাই তো x অক্ষকে যে ছেদ করছে, এখানে y এর মানটা কত হবে বলো তো? 0। যে আগে x অক্ষকে ছেদ করলে y এর মান 0। তাহলে সেই 0টা এই যে সমীকরণে বসাই দিব। তাহলে কত আসবে? এই দেখো 9x 2 × 0 = 31। অতএব x = 31/9। এটা একটা। এরপরে আমি হচ্ছে d এর জন্য সেম প্রসেস করব। d এর জন্য, এখন d এর জন্য কি তোমার হচ্ছে এখানে y এর ভ্যালু 0 হবে নাকি x এর ভ্যালু 0 হবে? এটা কিন্তু y অক্ষের উপরে আছে। এই দেখো d টা কিন্তু y অক্ষের উপরে আছে। তাহলে সেক্ষেত্রে এইখানে আমাকে x এর ভ্যালু 0 দিতে হবে, x এর ভ্যালু 0। তাহলে 9 × 0 + 2y = 31। অতএব y = 31/2। ক্লিয়ার? তাহলে C বিন্দু আমার কত আসলো? C বিন্দু আসলো হচ্ছে 31/9, 0। D বিন্দু আসলো 0,31/2। এই যে 31/2, y এর মান আসলো 31/2। ঠিক আছে, ঠিক আগের মতনই আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, ত্রিভুজ OCD ক্ষেত্রফল, তাই তো? OCD ক্ষেত্রফল, এই যে দেখো সরাই দিলাম। ত্রিভুজ OCD এর ক্ষেত্রফল কি হবে বলো তো? এই দেখো হাফ ইন্টু, এটাকে একটু ছোট করে দিই। এই যে দেখো হাফ ইন্টু ভূমি কত বলো তো? এই যে OC, ভূমি কিন্তু এখন OC, এই যে OC, ভূমি OC। উচ্চতা কত? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত? OC। লম্ব কত? যে উচ্চতা বা লম্ব কত বলো তো? OD। এইবার এগুলো বের করা এখন অনেক সহজ হয়ে যাবে। OC কত হবে বলো তো? 31/9। OD কত হবে বলো তো? 31/2। 31/2। তাহলে 31 × 31 করলে কত হয় দেখি তো? 31 × 31 তোমার হচ্ছে 900, কত আসবে? 61, 961। আর এখানে হচ্ছে 2 × 4 = 4, 4 × 9 = 36। ঠিক আছে, এই দেখো এত বর্গ একক। অবশ্যই কিন্তু একক দিতে হবে, না হলে আমাদের নাম্বার কর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা দুইটা ক্ষেত্রফলই পেয়ে গেলাম। ওই দেখছো, ওই যে দেখো দুইটা ক্ষেত্রফল। এখন দুইটা ক্ষেত্রফলে জাস্ট অনুপাত বের করে দিতে হবে। এখন অনুপাতটা কিভাবে? আচ্ছা, ক্ষেত্রফল দুটো মনে রেখো কিন্তু, বাকি সবগুলা ধরো তোমার বাদ এই জাস্ট এই যে এইটা থাকবে আর থাকবে ওইটা। ঠিক আছে, বাকি সব বাদ, বাকি সব এখান থেকে কিন্তু বাদ হয়ে যাচ্ছে। এই যে নিয়ে চলে আসো ওদের। এই যে দেখো, এটা হচ্ছে ত্রিভুজ AOB এর জন্য পাইছিলাম, এটা হচ্ছে ত্রিভুজ COD এর জন্য পাইছিলাম। ঠিক আছে, এত বর্গ একক এবং এত বর্গ একক। এখন অনুপাত বের করতে হবে। হ্যাঁ, অনুপাত দেখো 3/2, এটাকে লেখা যায় না 3:2? এটাই না অনুপাত? অনুপাতকে আমরা কি 3/2 আকারে লিখতে পারি না? মানে ভগ্নাংশ আকারে। এই যে উপরে লব যাবে আগে, হর যাবে কিন্তু সবসময় পরে। কখনোই এমন হবে না যে হর আগে চলে গেছে।
ঠিক আছে, সবসময় লবই আগে যাবে, হর যাবে পরে। তাহলে ঠিক একই রকমভাবে আমরা যদি এই দুটাকে ভাগ করে দিই, যেমন এই যেভাবে ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, অনুপাত তাহলে কত হবে, এই যে দেখো ক্ষেত্রফল এ ও বি ডিভাইডেড বাই কি ক্ষেত্রফল সিওডি ইকুয়ালস টু কত হবে বলো তো, এই যে 625/48 আবার কি বলো তো 961 ডিভাইডেড বাই 36। দেখো দুইটাই কিন্তু ভগ্নাংশ। তো ভগ্নাংশের ভাগটা আমরা কিভাবে জানি করি, ভগ্নাংশের ভাগ আমরা কিন্তু এই যে দেখো উপরেরটা মানে লব আকারে যেটা আছে সেটা ঠিক থাকবে, যেমন আছে তেমনই থাকবে, কিন্তু তোমার এই যে নিচে যে হর আকারে যেটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশে যদি ভাগ করতে হয় তাহলে গুণ দিয়ে কি হয়ে যাবে বলতো, হর এই যে নিচের যে ভগ্নাংশটা আছে, নিচের যে ভগ্নাংশটা আছে সেখানকার হর হয়ে যাবে লব, উল্টাই যাবে আর কি, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম দেখো, এই যে হর যেটা ছিল সেটা উপরে লব হয়ে গেল, আর উপরে লব যেটা ছিল সেটা হর হয়ে গেছে। ভগ্নাংশের ভাগের কিন্তু এটাই নিয়ম, যে গুণ দিয়ে উল্টা দিতে হয়, ঠিক আছে, ব্যস্তকরণ করে দিতে হয়। এখন কিন্তু কাটাকাটি যায় কেন, হ্যাঁ একটু কাটাকাটি যায়, 12 দিয়ে এটা হলো 3 বারং 36, 4 বারং 48, এরপর আর কাটাকাটি যায় না, জাস্ট গুণটা করে দাও, উপরে উপরে গুণ, লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে 625 গুণ হচ্ছে 3, তাহলে কত আসে বলতো, এই যে 1875, এরপরে হচ্ছে 4 এর সাথে গুণ হবে, এই যে তাহলে কত 3844। অতএব ত্রিভুজ এ ও বি ইজ টু ত্রিভুজ সিওডি ইজ ইকুয়ালস টু কি বলতো, লব আগে যে দেখো এ ও বি এর জন্য এই যে উপরেরটা 800, এই যে 1875 আর হচ্ছে 3844 বা 3844, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা পুরো ব্যাপারটা অনেক স্পষ্টভাবে, খুব সুন্দরভাবে, ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।